তো এই পর্বের শুরুতে দেখা যায় শিওন জঙ্গলের পথ পাড়ি দিয়ে ক্যাম্পের দিকে যাচ্ছিল। তখন শিওন ফোন করে কাউকে জিজ্ঞেস করে, আমি যে মেইল আইডি দিয়েছিলাম চেক করেছো? ওপাশ থেকে কি উত্তর আসে জানা যায় না, তবে শিওন রিপ্লাই দেয় ঠিক আছে। এদিকে সুজান আর টিংটিংকে আমরা কথা বলতে দেখি। সুজান জিজ্ঞেস করে টিংটিং কি তাকে খুব বেশি অপছন্দ করে। টিংটিং উত্তর দেয়, তুমি একজন সুপারস্টার, তাছাড়া তুমি সুন্দরী আর ফেমাসও বটে। সুজান হাসি মুখে বলে, আমি একজন অভিনেত্রী, কিন্তু এতে বড় পার্থক্য আছে নাকি? আমরা তো একই মানুষ। এই যে এখানে পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আসা, একই রক খাবার খাওয়া, একই পানি পান করা, এতে কি পার্থক্য আছে? তাই আমার মনে হয় না আমরা আলাদা। যদিও পার্থক্য আছে, সেটা ভালোবাসার মানুষ নিয়ে। সবারই নিজস্ব ভালোবাসা থাকতে পারে। সুজান এবার টিংটিংকে বোঝায় টিংটিং এর মিস্টার রাইট হ্যান্ডের জন্য অপেক্ষা করতে হবে, তাকে ধৈর্য ধরতে হবে। এমন কেউ তো অবশ্যই থাকবে যে টিংটিং এর জন্য উপযুক্ত হবে। টিংটিং কিছুটা অস্বস্তি নিয়ে বলে, কিন্তু আমি তো সাধারণ একটা মেয়ে। আসলে এত বড় ফেমাস একজন অভিনেত্রীর সামনে যে কোনো মেয়ে নিজেকে সাধারণ ভাববে, কারণ আমাদের ধারণাই থাকে এরা আসলে অন্য লেভেলের মানুষ। যাই হোক, সুজান বলে সবাই অসাধারণ আর তুমি খুবই সুন্দর। টিংটিং তখন বলে এবার সে বুঝতে পেরেছে কেন ডাক্তার জো এত তাকে ভালোবাসে, কেয়ার করে। এরপর টিংটিং এর ফোনে একটা নোটিফিকেশন আসে, যা দেখে সুজান জিজ্ঞেস করে, তুমি কি লাইভ স্ট্রিমিং করো? টিংটিং উত্তর দেয়, গ্রামের গরিব বাচ্চাদের জন্য একটা ফান্ড রেজ করার জন্য লাইভ স্ট্রিমিং অ্যাকাউন্ট আছে তার, কিন্তু টিংটিং এর এত ফলোয়ার হয়নি যে তার স্ট্রিমিং থেকে আয় হবে আর গরিব বাচ্চাদের সাহায্য করতে পারবে। সুজান তখন এই কথা শুনে তাকে এই ব্যাপারে সাহায্য করতে চায়। সিন শিফট হয় উডির কাছে, যেখানে উডি কারোর সাথে শিডিউল নিয়ে ফোনে কথা বলছিল। উডি অনুরোধ করে বোঝাতে চেষ্টা করছে সুজানের সাথে কথা বলে সময় জানিয়ে দেবে, এখন ঝামেলা আছে, একটু কনসিডার করলে ভালো হয়। উডি অনেক বোঝানোর পরে ফোনের অপর পাশের মানুষটা হয়তো রাজি হয়ে যায়। এই জন্য উডি তাকে ধন্যবাদ দিয়ে কোনো একদিন একটা ট্রিট দেবে বলে ফোনটা রেখে দেয়। এরপর দীর্ঘ শ্বাস ফেলে বলে, আর একটা ডিল কনফার্ম হলো। আসলে ম্যানেজার হিসেবে উডির এখন অনেক চাপ যাচ্ছে, কারণ সুজান হুট করে চলে গেছে আর কাজের লম্বা শিডিউলটা জ্যাম হয়ে গেছে। তো এদিকে উডি বলেছিল এই কয়েকদিন সং এর সাথে আনন্দে কাটাবে। সং তখন নাস্তার টেবিলে বসে খাবার সামনে নিয়ে উডির কর্মকাণ্ড দেখছিল। বেচারা হয়তো অনেক কিছুই বলতে চাচ্ছিল, কিন্তু কিছুই বলার মুড ছিল না তার। উডি খাবার টেবিলে এসে খাবার নিয়ে খেতে বসবে, তখন আবারও একটা কল আসে আর উডি অন্য রুমে চলে যায়। সং চুপচাপই থাকে। অন্য রুমে গিয়ে উডি ফোন রিসিভ করেই বলে, সুজান বেই। এটা বলে সে জোরে চেঁচিয়ে ওঠে। সুজানের তো কান ফেটে যাবার অবস্থা। সে বলে, আমি শুনতে পাচ্ছি, একটু আস্তে বললেও হবে। উডি তো আরো মেজাজ গরম করে বলে, আস্তে কিসের আস্তে? আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তোমার এখানে অনেক কাজ আছে আর সেগুলো জ্যামে বেঁধে যাচ্ছে, আর তুমি তোমার ইচ্ছে মতো বসে আছো। তোমার জন্য আমাকে সবার সাথে মোকাবেলা করতে হচ্ছে। তুমি তো তোমার প্রেমিক নিয়ে খুশিতে আছো। উডি রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। সুজান কিভাবে সামলাবে বুঝতে পারে না। সে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে বলে যে আমাকে আর 2 দিন সময় দাও, আমি চলে আসব। আমি এখানে বাচ্চাদের একটু হেল্প করতে চাই। এই বলে সুজান তো নানা রকম সুন্দর সুন্দর কথা বলে আর উডিকে শান্ত করতে চায়। সুজান বলে, তুমি কত ভালো, সেরা, তোমাকে কত ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি। এরপর সে দ্রুত ফোনটা কেটে দেয়। উডি তো রাগ ঝাড়তে থাকে আর বলে, আরে তুমি ভালোবাসা দেখাচ্ছ নাকি আমার মন ভেঙে দিচ্ছ? এরপর সঙের কাছে খাবার টেবিল এসে দেখে খাবার ঠান্ডা হয়ে গেছে। তখন উডি খাবার গরম করতে নিয়ে যায় আর ফোনটাকে টেবিলে এসে রেখে যায়। আর এদিকে তার ফোনে আবারও কল আসে। এইটা দেখে সং আস্তে করে কলটা কেটে দেয়। এখানে বোঝাই যায় সং আসলেই বিরক্ত হয়ে গেছে উডির এই প্রতিনিয়ত কল নিয়ে ব্যস্ত থাকার জন্য। যদিও সং মুখে কিছুই বলেনি, সে কাজে করেই দেখিয়ে দিল। তো এরপর উডি খাবার গরম করে এনে খেতে বসে, কিন্তু সং খাবারের প্রতি তেমন একটা আগ্রহ দেখাচ্ছিল না। এটা দেখে উডি জিজ্ঞেস করে, তুমি খাচ্ছ না কেন? তোমার কি অসুবিধা হচ্ছে? সং বলে, আমার মনে একটা ইচ্ছে জেগেছে। উডি বলে, সেটার সাথে খাবার অরুচি হবার সম্পর্কটা কি? সং এর ভয় হচ্ছিল উডি হয়তো তার ইচ্ছেটাকে পূরণ করবে না, কিন্তু উডি আগে ইচ্ছেটা বলতে বলে। সিন শিফট হয় আবারও পাহাড়ের এলাকায়, যেখানে সুজান আর টিংটিং বাচ্চাদের ফান্ড রেজ করার জন্য লাইভ স্ট্রিমিং শুরু করে। টিংটিং লাইভ শুরু করে, এরপর সুজানকে পরিচয় করিয়ে দেয়। সুজান এবার ঘুরে ঘুরে বাচ্চাদের স্কুল জীবন শেয়ার করতে শুরু করে, যেখানে বন্যার কারণে ক্লাসরুম এখনও সেভাবে তৈরি করা হয়নি আর রাস্তাঘাটও অনেক খারাপ। এখানে শিশুরা খাবার খাচ্ছে। সুজান গিয়ে কয়েকজনের সাথে কথা বলে খাবার শেয়ার করে। বাচ্চারাও তাকে অনেক আপন করে নেয়। এরপর বাচ্চাদের পড়াশোনার ইচ্ছে, আগ্রহ আর পরিস্থিতি বিবেচনা করে নিজে সাহায্য করার কথা বলে।
আর অন্যদের সাধ্যমতো সাহায্য করতে উৎসাহিত করে। যেহেতু সুজান একজন সেলিব্রিটি, তার জন্য লাইভে অনেক লোক আসে যারা বিভিন্ন অ্যামাউন্টও সাহায্য করে। আর শিওনও ক্যাম্পে বসে এই লাইভ দেখছিল, আর সেও একটা অ্যামাউন্ট ডোনেট করে। এখানে অনেক বড় একটা অ্যামাউন্ট ডোনেশন আসে। তখন টিং টিং সেটা সুজানকে দেখায় আর লাইভে এসে সবাইকে ধন্যবাদ জানায় আর বলে এই অর্থ নগদে রূপান্তরিত করে বাচ্চাদের উন্নয়নের কাজে ব্যবহৃত করা হবে। এরপর দুজনেই ধন্যবাদ দিয়ে লাইভটাকে শেষ করে দেয়। অন্যদিকে উডি আর সংকে একটা শপিং মলে আমরা দেখতে পাই, যেখানে সং একটা ড্রেস চুজ করে এনে উডিকে সেটা পরতে বলে। উডি এই ধরনের রঙের ডিজাইনের কাপড় পরতে পছন্দ করে না, তাই এসব পরে বের হতে লজ্জা পাচ্ছিল। কিন্তু সং তো নাছর বান্দা, সে বলে আগেরবার তুমি আমার আউটফিটের উপরে জবরদস্তি করেছিলে, আজ আমার পালা। উডিকে এখানে তাই বাধ্য হয়ে সঙের পছন্দ করা ড্রেসটাকে পরেই বের হতে হয়। উজ্জ্বল লাল রঙের কালো ডিজাইনের একটা ড্রেস, খারাপ লাগছিল না, কিন্তু উডি এই ধরনের আউটফিট পছন্দ করে না। সং তার সাথে ম্যাচিং করে লাল কালারের আউটফিট পরেছে। এরপর সং এভাবেই আরও শপিংয়ে যেতে বলে, কিন্তু উডি বলে এটা বাসায় পরবো, না হয় ছুটির দিন, কেউ কোথাও এভাবে দেখে ফেললে বিব্রত হয়ে যাব। সং বলে আমি ভেবেছিলাম তোমার মতো যারা এন্টারটেনমেন্ট জগতে কাজ করে তাদের কোনো ছুটির প্রয়োজন হয় না, আর আমার কাছে করা তোমার প্রতিশ্রুতির কথা ভুলে যাচ্ছ। এরপর সং তাকে মনে করিয়ে দেয় সে কি প্রতিজ্ঞা করেছিল। তার মধ্যে ছিল সং যা বলবে সে তাই শুনবে, কোনো অমত করতে পারবে না। তাই আজ সং এর সাথে উডিকে ঘুরতেই হবে। এরপর তারা একটা ক্লাবে যায়। সং বলে সব কাজ ভুলে যাও, আজ শুধু পার্টি হবে। এরপর এক এক করে ড্রিঙ্কসের বোতল খুলে খেয়ে শেষ করে আর আড্ডা হাসি গল্প করে তারা এনজয় করতে থাকে। সং তো পুরাই মাতাল হয়ে যায় আর স্টেজে উঠে গান শুরু করে। উডি মুগ্ধ হয়ে উপভোগ করছিল, উডিকে আজকে অনেক সুখী লাগছিল। এরপর উডি স্টেজে উঠে যায়, সং দুজনকে একসাথে গান করতে বলে। এবার অবশ্য উডিও অনেকটা মাতাল হয়ে গেছে, এই জন্য সংকে বোকা মানুষ বলে টিজ করতে থাকে। এরপর রাত গভীর হয়, সং তো একেবারেই বেহুশ। উডি তাকে কোনো মতে ধরে বাসায় এনে বিছানায় ফেলে। এরপর উডি নিজের মনেই বলতে থাকে আজকাল অনেক কাজ আর ফোন কলে আমিও বিরক্ত ছিলাম, কিন্তু এখন আমার মন ভালো হয়ে গেছে। আজকের দিনটা সত্যিই অসাধারণ ছিল। সং এবার মাতাল অবস্থায় উত্তর দেয় তোমার আরো হাসি খুশি থাকা উচিত আমার প্রিয় উডি। এখানে উডি আরো অনেক কথা বলে আর অবশেষে সংকে সে কিস করেই বসে। এরপর দেখা যায় শিওন, সুজান আর পুরো টিম মিলে পাহাড় থেকে ফিরে আসার জন্য বাসে ওঠে। গ্রামের লোকেরা তাদের বিদায় জানায়। এই কয়েকদিনে বেশ ভালোই পপুলার হয়ে উঠেছে এখানে সুজান তখন শিওনকে টিজ করে বলতে থাকে গ্রামবাসীদের কাছে আমি এখন তোমার চেয়েও বেশি পপুলার হয়ে গিয়েছি, তাই না? শিওন কথাটা শুনে বিরক্ত না হয়ে বেশ মজায় পায় আর সুজানকে বলে সে সত্যিই দারুণ। সুজান বলে বাহ হানি, এই প্রথম তুমি আমাকে প্রশংসা করলে, তাহলে সত্যিই আমি ভালো কাজ করেছি। আমি একজনের সম্পর্কে সমস্যা সমাধান করেছি। আমি কঠোর পরিশ্রমী এবং যত্নশীল। আমার মতো ফিয়েন্সি পেয়ে তোমার গর্ব করা উচিত। সুজান একটু বেশি উত্তেজিত হয়ে যায় আর জোরে কথা বলতে থাকে। শিওন তাকে ইশারায় চুপ করতে বলে, কিন্তু সুজান বলে তারা ঘুমিয়ে আছে, চিন্তা করতে হবে না। এরপর শিওনকে সে জড়িয়ে ধরে বলে এই অভিজ্ঞতার পর আমি বুঝতে পারছি যে ডাক্তার হওয়া সত্যিই কঠিন। এছাড়াও আমি অনেক কিছু শিখেছি। শিওনও তখন সুজানকে জড়িয়ে ধরে। অপরদিকে আমরা দেখতে পাই সুইং গাড়িতে উঠে আলপ্রাজোলাম ট্যাবলেটের পাতা পায়। সুইং ভাবতে থাকে এটা আবার কি, সুজাও কি অসুস্থ? সুইং সাথে সাথে শিওনকে মেসেজ করে যে ভাইয়া আমি একটা ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই, আলপ্রাজোলাম কিসের জন্য? শিওন মেসেজ পেয়ে রিপ্লাই দেয় এটা এক ধরনের ওষুধ যাকে সহজ ভাষায় মানুষ ঘুমের বড়ি বলে, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অতিরিক্ত ব্যবহার করা যাবে না। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? এদিকে দেখা যায় সুজান বাসে ঘুমিয়ে গিয়েছিল। এরপর শিওন সুজানকে ঘুম থেকে ওঠায়। তাদের বাসার কাছে চলে এসেছে। সুজান উঠে চারিদিকে দেখে, এরপর বলে আমাকে আমার বাসায় নামিয়ে দিলে হবে, কারণ তুমি হুট করে চলে যাবার পর আমি সব নিয়ে আমার বাসায় চলে এসেছি। তুমি কি আমার উপর রাগ করবে এতে? শিওন বলে আমি তোমাকে এর জন্য মাফ করে দেব। এরপর সুজান বলে এখন তো আর ঝামেলা নেই, তাই আমার ফিরে যাওয়াই ভালো হবে। অন্যদিকে সুইং ভাইয়ার মেসেজ দেখে দ্রুত স্টুডিওতে ফিরে যায়। এরপর সুজাওকে রেকর্ড রুমে দেখে মনে মনে বলে আমার আইডল কঠোর পরিশ্রম করে আসছে। তার ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে সে প্রচণ্ড চাপের মধ্যেও বা ক্লান্তির মধ্যেও কিছুই বলেনি। সে সব সময় নিজের সেরাটা দেখানোর চেষ্টা করেছে। এসব ভাবতে ভাবতে সুজাওয়ের ব্রেক টাইম আসে। সুজাও এসে গেম খেলা শুরু করে দেয়। সুইং দ্রুত অন্য জায়গায় গিয়ে গেম শুরু করে। এরপর গেমের মধ্যে এলোমেলো দেখে সুইং বলে তুমি কি অস্বস্তি বোধ করছো? সুজাওয়ে রিপ্লাই দেয় আমার ভালো বিশ্রাম হয়নি, রাতে ঘুমাতে পারছি না। স্কুল পরবর্তী ক্লাসের দিনগুলো আমি সত্যিই মিস করি।
শিক্ষক যখন ক্লাস শুরু করত তখন আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তাম। সুইং গেম থেকে বের হয়ে ম্যাপের কাছাকাছি স্কুলের সন্ধান করে। পরবর্তী দৃশ্যে শিওন আর সুজানকে সুজানের বাড়িতে দেখতে পাই, যেখানে সুজান জামা কাপড় যেন তেন করে আলমারিতে রাখছিল। আর এটা দেখে শিওন বলে জামা কাপড় ঠিক করে সাজানো উচিত আর রং অনুসারে সাজিয়ে নিলে ভালো হতো। কিন্তু সুজান বলে জার্নি করে এসে আমার খুবই ক্লান্ত লাগছে। এই বলে হাত বাড়িয়ে শিওনকে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু তখনই শিওন সরে যায় আর উঠে গিয়ে আলমারি গোছাতে শুরু করে। আর সুজান তো ইমপ্রেস হয়ে যায় এটা দেখে। আসলে আমরা তো আগেই জেনেছি শিওনের ওসিডি রয়েছে, তার সব কাজ নিখুঁত এবং পরিপাটি চাই, একটু ত্রুটি দেখলেই তার সমস্যা হয়। এবার সুইংকে আমরা একটা কলেজের মধ্যে পাই, আর প্রতি ক্লাসের মধ্যে সে উকি দিয়ে দেখে কোন ক্লাসে স্টুডেন্ট ঘুমাচ্ছে। এরপর টুপ করে একটা ক্লাসে ঢুকে পড়ে, টিচারের চোখ ফাঁকি দিয়ে আরেকজনের বই নিয়ে পড়ার অভিনয় করে। এরপর মোবাইল বের করে ক্লাসে রেকর্ড করা শুরু করে। রেকর্ডিং করতে করতে সে নিজেই যেন কখন ঘুমিয়ে পড়ে। শুধু ঘুমিয়েই পড়ে না, স্বপ্ন দেখতেও শুরু করে। স্বপ্নে সুইং মুখে নিকাব পরে একটা গেমের চরিত্র হয়ে যায়, যেখানে সে সুজাওয়ের সাথে ফাইট করতে শুরু করে। দুজনে বিভিন্ন স্কিল ব্যবহার করে ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতে এক পর্যায়ে সুইং এর ঘুম ভেঙে যায়, আর তখন সুইং দেখে সে একাই ক্লাসরুমে ছিল আর বাকিরা সবাই চলে গেছে। সিন আবারও শিফট হয় সুজানের বাড়িতে। সুজান সোফায় বসে বলে টেবিলের টিস্যু পেপার শেষ হয়ে গেছে, আলমারি থেকে এনে দাও না প্লিজ। কিন্তু শিওন বলে যাও নিজে নিজে এগুলো নিয়ে আসো। আসলে এত জামা কাপড় শিওন গুছিয়ে একটু হাঁপিয়ে গিয়েছিল, তাই আর নড়তে চাচ্ছিল না। এই জন্য সুজান নিজে গিয়ে একটা টুল নিয়ে তার উপরে উঠে টিস্যু বক্স নিতে থাকে, আর তখনই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি কাজ করে। সুজান অভিনয় করে আমার ভয় হচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাব, আমার মাথা ঘুরছে। শিওন বুঝতে পারে সুজান অভিনয় করছে, তারপরেও সে উঠে গিয়ে তাকে কোলে করে নিচে নামিয়ে দেয়। সুজান খুশি হয়ে শিওনকে কিস করতে যাবে, আর তখনই শিওনের মেসেজ আসে। শিওন মোবাইল বের করে দেখে যেখানে জিটং এর ব্যাপারে ইনফরমেশন ছিল। সুজান এটা দেখে জিজ্ঞেস করে গাও জিটং, তোমার বন্ধু কি তার ভক্ত? শিওন উল্টো জিজ্ঞেস করে সুজান আর জিটং এর সম্পর্ক কেমন? সুজান জানায় তেমন খারাপ না, সে ভালো। তোমার বন্ধু যদি তার অটোগ্রাফ নিতে চায় তাহলে আমি সাহায্য করতে পারি। এরপর আমরা দেখি শিওন সরাসরি জিটং এর সাথে দেখা করতে চলে এসেছে। শিওন বলে মিস গাও, আমি জানি তুমি কে, আর তুমি জানো আমি এখানে কেন এসেছি। জিটং উল্টো বলে তুমি এখনো সুজানের আসল রূপ বুঝতে পারোনি, তোমাকে সে প্রতারিত করছে। তাছাড়া সে তার কাজের সুযোগ নিয়ে অন্যদের সাথে ফ্লার্ট করে। তোমার কি কিছু মনে হয় না? শিওন কড়া করে বলে এটা তোমার ব্যাপার না, তাই না? আমি জানি তুমি সুজাওয়ের ব্যাপারে বলছো, আর এটাও জানি আমার বাগদত্তার বিরুদ্ধে কেন লেগেছো, কিন্তু আমি তোমাকে তোমার এই প্ল্যান বন্ধ করার পরামর্শ দিতে চাই। জিটং তো হেরে যাবার মেয়ে নয়, সে হুমকি দিয়ে বলে তুমি শুধু ভয় পাচ্ছ যে আমি আরো গভীর থেকে অপ্রত্যাশিত সত্য বের করে ফেলবো। তুমি ভয় পাচ্ছ সুজানের আসল চেহারা এক্সপোজ করব, নাকি তুমি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছ? শিওনও তো হেরে যাবার পাত্র নয়। সে বলে আমার ক্ষমতা মিস গাওয়ের কল্পনার অনেক বাইরে, আর আমি কাউকে আমার ভালোবাসার ক্ষতি করতে দিব না। তাই তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি যে তোমার প্ল্যান বন্ধ করো, না হলে নিজে পরে পস্তাবে। শিওনের পর চলে যায়, আর এসব কথায় জিটং এর মনে হয় না কোনো গায়ে লাগলো, কারণ সে শুধু মুখ বাঁকিয়ে বলে কর্কশ গলার মানুষ একটা। এদিকে সুইং ফিরে আসলে সুজাওয়ে জিজ্ঞেস করে তুমি কি বাইরে আড্ডা দিতে গিয়েছিলে? সুইং বলে না না, আসলে আমার বন্ধু আমাকে একটা ভালো জিনিস শুনতে দিয়েছিল, যেটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সুজাওয়ে কথাটা হেসে উড়িয়ে দেয়। তখন সুইং চ্যালেঞ্জ করে বলে তুমি আমার কথা বিশ্বাস করো না? ঠিক আছে, তুমি নিজেই শুনতে পারো, যদি তোমার ঘুম না আসে আমি হার মানব। এদিকে সুজানকে গুছিয়ে দিয়ে শিওন নিজের বাসায় ফিরে গেছে। গাড়ি থেকে নামার আগে সুজান মেসেজ দেয়, ভয়েস মেসেজে দুজন কথা বলে। সুজান বলে তুমি কি করছো? তুমি কি এখন বাসায়? তুমি এখনই চলে গেছো? কিন্তু আমি জানি না কেন আমি তোমাকে মিস করতে শুরু করেছি। শিওন বলে তুমি বাচ্চাদের মতো করছো, এত সরল হলে যে কেউ ঠকাবে তোমায়। কিন্তু সুজান বলে আমার একজন বুদ্ধিমান নির্ভরযোগ্য সঙ্গী আছে, আর কাজের ক্ষেত্রে দক্ষ ম্যানেজার আছে, আমার চিন্তা নেই। এরপর তারা কথা বলা শেষে শুভরাত্রি বলে বিদায় নেয়। সুজান ঘুমাতে যাবে, কিন্তু তখন তার মনে পড়ে উডিকে জানানো হয়নি। সাথে সাথে উডিকে মেসেজ করে আর বলে আমার প্রিয় উডি, আমার পরী রমণী, তোমার সুজান ফিরে এসেছে। আগামীকাল তোমার কাজের দিনটি শুভ হোক, শুভরাত্রি। এরপর আবার সিন চলে যায় সুজাওয়ের কাছে। সুইং দেখে সুজাওয়ে তার রেকর্ডটাকে শোনেনি। এটা দেখে সে একটু কষ্ট পায়। এরপর সে বলে আমি জানতাম তুমি এটা শুনবে না, তুমি হারার ভয় পাও। সুজাওয়ে বলে আমি হারার ভয় পাই না। সুইং আবার চ্যালেঞ্জ করে বলে আচ্ছা
3 মিনিটের মধ্যে যদি তুমি ঘুমিয়ে না যাও তবে আমি হেরে যাব, ঠিক আছে? সুজাও এবার রাজি হয় আর হেডফোন কানে দিয়ে শুনতে শুরু করে। প্রথমে ক্লাস রেকর্ডিং শুনে কিছুটা সে বিরক্ত হয়, আর পরে আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে। এভাবে সুজাওয়ে অনেকক্ষণ ঘুমায়। সুইং খেয়াল রাখে কেউ যেন তাকে বিরক্ত না করে। মনে মনে বলে, শান্তিতে ঘুমাও, সব চাপ ভুলে গিয়ে। অনেকক্ষণ পরে সুজাওয়ে জেগে ওঠে। তখন বেশ রাত হয়ে যায়, সবাই চলে যায়, কিন্তু শিওন একাই বসেছিল। সুজাওয়ে এরপর তাকে বাসায় পৌঁছে দেবার সিদ্ধান্ত নেয়। গাড়িতে করে সুইংকে বাসায় পৌঁছে দেয়, আর এদিকে শিওন জানালা দিয়ে এটা দেখে। পরের দিন বড় ভাইয়া শিওনকে কল করে বলে, আজ একসাথে ডিনার করলে কেমন হবে? সুজান আর সুইংয়ের সাথে আমাদের নির্দিষ্ট জায়গায়। শিওন বলে, ঠিক আছে, আমি তাদের মতামত জিজ্ঞেস করব। এরপর ভাইয়া বিদায় নিয়ে ফোনটা কেটে দেয়। শিওন এরপর সুজানকে কল দেয়, কিন্তু ফোনটা বন্ধ ছিল, তাই শিওন SMS দিয়ে রাখে। এদিকে গাড়িতে করে কাজের শেষে ফিরছিল সুজান, তখন SMS চেক করে। শিওন মেসেজ দেয়, তুমি কি আজ দুপুরে ফ্রি আছো? আমার বড় ভাই এখানে এসেছে আর সে আমাদের ট্রিট দিতে চায়। সুজান বলে, আমি আমার প্রিয়জনের আমন্ত্রণ কখনোই ফিরিয়ে দিতে পারি না। শিওন আর সুজান যথাসময় রেস্টুরেন্টে চলে যায় আর VIP কেবিনে যায়, যেখানে বড় ভাইয়া তাদের জন্য অপেক্ষা করছিল। রুমে ঢুকে সবাই শুভেচ্ছা বিনিময় করে। শিওন ভাইয়াকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তার ভাইয়া জানায় ব্যবসায়িক এবং ব্যক্তিগত দুটো বিষয় নিয়ে সামলাতে এসেছে। আসলে গ্র্যান্ডমা তাকে দেখা করতে পাঠিয়েছিল। এরপর ভাইয়া সুজানের কানের দুলে প্রশংসা করে। সুজান তো ধন্যবাদ দিয়ে জানায় এটা শিওনের গিফট। ভাইয়া তো অবশেষে বলেই দেয় আসল কাহিনী অন্য কিছু। সে বলে, অবশেষে সে তোমাকে এটা দিয়েই দিল। সুজান অবাক হয় ভাইয়া এই ব্যাপারে জানে বলে। এরপর সুইং আসে আর সে তো পুরো গল্পটাই বলে দেয়। সুইং বলে যে এটা আমাদের মায়ের জেড কানের দুল, ঝো পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, আর এটা কেবল পুত্রবধূর কাছে যেতে পারে। সুইং এবার টিচ করেই বলে, আমি বুঝতে পারছি আমার ছোট ভাইয়া তোমাকে তার মিস রাইট হ্যান্ড হিসেবে বেছে নিয়েছে। সুজান লজ্জা পায় আর শিওন এসব আগে বলেনি কেন বলে হালকা বকা দেয়। শিওন আর কি বলবে, সবাইকে খাবারে মন দিতে বলে। এরপর সুজাওয়ে আবারও কল দেয় সুইংকে। সুইং বাইরে গিয়ে কল রিসিভ করে। তখন সুজাওয়ে জিজ্ঞেস করে সুইং খেয়েছে কিনা। সুইং বলে, আমি খেয়েছি, জরুরি কিছু থাকলে আমি এখনই আসছি। সুজাওয়ে যদিও বলে জরুরি কিছু না, কিন্তু সুইং এদিকে ভাইদের কাছে বিদায় নিয়ে বেরিয়ে যায়। সুজান, শিওন আর ভাইয়াই থাকে ফ্যামিলি লাঞ্চ করার জন্য। সুজান খাবারগুলো পছন্দ করে কিন্তু কম কম খাচ্ছিল। শিওন জিজ্ঞেস করে কম কম খাবার কারণ কি। সুজান বলে, কারণ আমি একজন পাবলিক ফিগার, যদি আমি বেশি খাই তাহলে আমার ওজন বাড়বে আর আমাকে সবাই ঘৃণা করবে। শিওন বলে, ডায়েটিং করে ফিট থাকা বুদ্ধিমানের কাজ নয়, এতে উল্টো ক্ষতি হয়। আমি ডাক্তার, ঠিক কথাই বলছি। পরের দৃশ্যে সুজাওয়ের কাছে সুইং এসে হাঁপাতে হাঁপাতে হাজির হয়। সুজাওয়ে তখন একটা জায়গায় যেতে অফার করে, যদিও বলে না কোথায় নিয়ে যাবে। সুজাওয়ে একটা দোকানের সামনে এসে বলে, ভেতরে গিয়ে দেখে নাও তোমার পছন্দের কিছু আছে কিনা। সুইং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে উপহার দেবে? সুজাওয়ে বলে, তুমি বেশ কিছুদিন ধরে আমার সহকারী, যদিও তুমি নতুন কিন্তু পরিশ্রমী, তাই তোমাকে একটা ধন্যবাদ উপহার হিসেবে কিছু দিতে চাই। সুইং তো বলে সে কর্তব্য পালন করছে, কিন্তু সুজাওয়ে সত্যি কিছু দিতে চায়। এজন্য তাই সুইং দোকানের বাইরে বেলুন বিক্রি করতে দেখে সেখানে গিয়ে বলে, যদি কিছু দিতেই হয় তাহলে বেলুন কিনে দাও। সুজাওয়ে ভাবে সামান্য বেলুন নিতে চাইলো, তাই সব বেলুন কিনে দিতে চায় সে। কিন্তু সুইং একটা বেলুন কিনেই দিতে বলে আর তাকে পছন্দ করে দিতে বলে। সুজাওয়ে পছন্দ করে একটা বেলুন কিনে দেয়। সুইং তো অনেক খুশি, একদম বাচ্চাদের মতো সে করতে থাকে। সুজাওয়ে বলে, কি বোকা, তুমি বেলুনের জন্য এত খুশি? সুইং সরলতা নিয়ে বলে, এটা তো তোমার উপহার। সুজাওয়ে এরপর সুইং এর দিকে তাকিয়ে থাকে আর সে মুগ্ধ হয়ে যায়। একটা মেয়ে এত সরল নিষ্পাপ কিভাবে হয়, সামান্য বেলুন নিয়ে এত খুশি। এখানে মনে হচ্ছে সুজাওয়ে আস্তে আস্তে সুইং এর প্রতি দুর্বল হয়ে পড়ছে। আর এর মধ্য দিয়েই এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। সুজাওয়ে কি সত্যি সুইং এর প্রেমে পড়ে যাবে? আমি তোর ইশারায় বাঁচতে পারি, মরতে পারি রোজ, জানি না কি করে বন্ধু পাবো। জিটং আবার নতুন করে কি প্ল্যান করে কে জানে। এসব কিছু জানার জন্য পরবর্তী পার্টে আমাদের সাথেই থাকুন। তাহলে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন। চোখে দুটো তোর মায়